জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্নয় কর্মকার। বিদেশ যাত্রা আটকে দেয়া কি কোনো অনাকাঙ্ক্ষিত ভুল নাকি ষড়যন্ত্রের আভাস, সেটি বের করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ডক্টর এহসানুল হক মিলন। শুক্রবার প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিদেশ যাত্রা আটকে দিলেও উপযুক্ত কারণ জানাতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। বলেন, এমন ঘটনা অতীতের ন্যাক্কারজনক স্মৃতিগুলো মনে করিয়ে দিয়েছে। অন্তর্বর্তী সরকারকে এই ঘটনার সদুত্তর দেওয়ার আহ্বান জানান সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার এহসানুল হক মিলনকে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণ দেখিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এই সাথে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের। আমি সরকারের কাছে জানতে চাই, কেন আমাকে বিদেশ যেতে দেওয়া হলো না। এই সরকারের কোনো সংস্থা বা বিভাগ কোনো ভুল তথ্য বা ষড়যন্ত্রে বিভ্রান্ত হবেন না এবং আমি সহ দেশের সকল নাগরিকের সাংবিধানিক ও নাগরিক মানবিক অধিকার রক্ষার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। অন্তর্বর্তী সরকারই চলমান সংকট তৈরি করেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। আমরা অবশ্যই যে সংস্কারগুলো আমরা একমত হয়েছি, সেই সংস্কারগুলো অবশ্যই আমরা একমত হব আছি। আমরা ভবিষ্যতের দিনেও সেগুলি আমরা ইমপ্লিমেন্ট করবো যদি আমরা ক্ষমতায় আসি, এবং আমরা যেগুলো পারিনি সেগুলো আমাদের ম্যানিফেস্টোতে নিয়ে এসে সেটা আমরা করবো। আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, আমরা নির্বাচন করতে চাই, এবং আমরা 2026 সালের যে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার সঙ্গে একমত হয়ে আমরা নির্বাচন চাই। নভেম্বরের মধ্যে গণভোট ও ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বেলা 12টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াত ইসলামীর সম্প্রীতি সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, গেল 54 বছর ধরে সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহার করে ক্ষমতায় গেছে বিভিন্ন দল, অথচ তাদের কোনো ভাগ্যের উন্নয়ন হয়নি। আমরা বলেছি, জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে, এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, প্রোভাইডেড জুলাই সদন বাস্তবায়ন আদেশ জারি করুন, নভেম্বরে গণভোট দিন, এবং আগামী সংসদে এটা আইনি ভিত্তি যখন পেয়ে যাবে, সব সংস্কার তখন কাজে লাগবে, তখনই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে। সংস্কার প্রস্তাব না মানলে বিএনপি দায়িত্বহীনতার পরিচয় দেবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যা নতুন করে রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস বলেও জানান তিনি। বেলা 12টার দিকে কুমিল্লার 14 গ্রামের নির্বাচন কেন্দ্র পরিচালক সমাবেশ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এখন বিএনপি যদি সংস্কার না মানে, সংস্কার না চায়, এখন এই কথাটি বলা আমি মনে করি তাদের দায়িত্বহীনতার পরিচয়, নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস, এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি এসে গেছে, এই নির্বাচন সম্পর্কে মানুষের ভিতরে সংশয় তৈরি করার একটি অপকৌশল। অবৈধ ও অনিয়মিত স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরও 310 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠালো লিবিয়া সরকার। এর মধ্যে কয়েকজন অসুস্থ ও অপহরণের শিকার হয়েছিলেন। সকাল 8টায় লিবিয়া ফেরত বাংলাদেশিদের বহনকারী বিশেষ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই প্রক্রিয়ায় চলতি মাসে 3টি ফ্লাইটে 928 বাংলাদেশি দেশে ফিরেছেন। এদের বেশিরভাগই অবৈধভাবে সেখানে বসবাস করতেন। দূতাবাস জানায়, চার্টার ফ্লাইটে 2 জন নারী সহ দেশটির মিসরাতা শহরের 211 জন ও ত্রিপলির 99 জন অভিবাসী দেশে ফেরেন। তবে এখনও ত্রিপলি ও বেনগাজিতে আরও কিছু বাংলাদেশি আটক রয়েছেন। তাদের দ্রুত দেশে ফেরত পাঠাতে কাজ করছে দূতাবাস। গত 2 বছরে দেশটি থেকে 7,000-এর বেশি বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এক জায়গায় বিক্রি করছে, পরে আমরা 10 লক্ষ টাকা দিয়ে থেকে ছুটছি, এরপরে আবার অন্য জায়গায় যাইতে চাইছি, আবার রাস্তায় আমরা আটকায় পুলিশে আবার মাফিয়ার কাছে উঠাইছে, পরে আবার ওই জায়গায় আবার আমরা দেখেছি 10 লক্ষ টাকা দিয়ে থেকে ছুটছি, ছুটার পরে আমি আবার
আইসা পড়ছি। মাফিয়া গ্রুপে আটকাইয়া ওরা হস্ত করছে তখন বাইতে 30 লক্ষ টাকা লাগবো, নাহলে তোর লাশ আমরা জঙ্গলে ফেলাই দেবো। তা আমরা অনেক মানে বাড়িঘর আমরা যতটুকু ছিল জায়গা সম্পদ সব বিক্রি করে দিয়া অলরেডি 12 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি। ইসলামী অ্যাকাউন্ট নাম্বার দিছে, ইসলামী অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে আপনারা ওই অ্যাকাউন্ট নাম্বারে আমরা টাকা ট্রান্সফার করছি। গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন জাতীয় নির্বাচন 15 ফেব্রুয়ারির আগেই হবে। নোয়াখালীতে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আরও বলেন, এমন কোনো শক্তি নেই নির্বাচন পেছানোর। এ সময় তিনি আরও বলেন, 13 নভেম্বর ট্রাইব্যুনাল শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ জানাবে। তো এই জায়গায় যেটা হচ্ছে যে এই বিষয়ে আমাদের উপদেষ্টা পরিষদ এবং ক্যাবিনেট, আমাদের চিফ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, ওনারা এটার ব্যাপারে ডিসিশন নেবেন। বাট যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15 ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে। এইটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো। আগামীকাল থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তবে আপাতত সেখানে রাত্রি যাপনের অনুমোদন না থাকায় ভ্রমণ পিপাসুদের আগ্রহে ভাটা পড়েছে। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাস নির্দিষ্ট শর্তে পর্যটকদের সেন্ট মার্টিনে যাওয়ার অনুমতি দিয়েছে সরকার। কিন্তু নভেম্বর মাসে শুধু দিনের বেলায় ঘুরে ফিরে আসার শর্ত থাকায় অনেক পর্যটকই ভ্রমণ পরিকল্পনা থেকে সরে যাচ্ছেন। পর্যটকদের দাবি, দিনে গিয়ে দিনে ফেরার নিয়মে এমন দূরত্ব পাড়ি দিয়ে ভ্রমণ করা সময় সাপেক্ষ ও ক্লান্তিকর। এই অবস্থায় প্রস্তুতি নিয়েও জাহাজ মালিকরা নভেম্বরে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাই কক্সবাজার শহরের যে স্থান থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ ছাড়ার কথা, সেই নুনিয়াছড়া জেটিঘাট প্রায় জনশূন্য। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি এই 2 মাস রাত্রি যাপনের অনুমতি থাকলেও ফেব্রুয়ারি থেকে আবারও 9 মাসের জন্য পর্যটক যাতায়াত বন্ধ থাকবে। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দেয়া হয়েছে 12টি কঠোর নির্দেশনা। রাজধানীর চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া 3 দিনব্যাপী 13তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের দ্বিতীয় দিন আজ। দেশের পর্যটন খাতকে তুলে ধরতেই এই আয়োজন। এ মেলায় বাংলাদেশ সহ অংশ নিচ্ছে পাকিস্তান, নেপাল, ভুটান সহ 12টি দেশের প্রায় 200টির বেশি পর্যটন সংস্থা, যেখানে দেশের অভ্যন্তরীণ পর্যটন অঞ্চলের পাশাপাশি রয়েছে দেশের বাইরের বিভিন্ন অঞ্চলের নানা গন্তব্য। পর্যটকরা পাচ্ছেন এক ছাদের নিচেই নানা রকম সুযোগ। ভ্রমণ পিপাসুরা জানতে পারছেন দেশে ও বিদেশে যাওয়ার খরচ। 3 দিনের এই মেলায় পর্যটন সংস্থাগুলো দিচ্ছে বিভিন্ন প্যাকেজে 10 থেকে 50% পর্যন্ত ছাড়। আগামী শনিবার পর্যন্ত সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই মেলা। মেলা যদি এভাবে আমাদের দেশে যদি কয়েকবার হয় বছরে, তাহলে মানুষ পর্যটনকে আরও কাছে টেনে নেবে। আমি যদি নেপাল ট্যুর করি, সেক্ষেত্রে যেমন এখন বাংলাদেশ বিমান এই ফেয়ার উপলক্ষে 15% ডিসকাউন্ট দিচ্ছে। তা আমি মনে করি যে এটা কম্পারেটিভলি বেশ ভালো একটা অফার আমাদের জন্য। মেলাতে আসলে একটু ছাড়টা পাওয়া যায়, এই অফারগুলোর জন্যই আসা, যেন আমরা যারা ট্রাভেলার তাদেরকে একটু সহযোগিতা করতে পারি। বাজারে দেখা মিলছে শীতকালীন আগাম সবজির। শিম, ফুলকপি, বাঁধাকপি, মূলা ও অন্যান্য সবজির আমদানি ভরপুর থাকলেও দাম নিয়ে উদ্বেগ রয়েছে ক্রেতাদের। মাছের বাজারেও অস্থিরতা। নিষেধাজ্ঞা শেষে ইলিশের দেখা মিললেও ধরার সক্ষমতা নেই ক্রেতাদের। আমদানি ও নিষেধাজ্ঞার অজুহাত বিক্রেতাদের। কারওয়ান বাজারে দেশের বিভিন্ন স্থান থেকে আসা সবজির আমদানির তুলনায় চাহিদা কম থাকলেও মিলছে না 60 টাকার নিচে। সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। শীতের সবজি ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস 60 থেকে 70 টাকা, পেঁপে 30 থেকে 40 টাকা, করলা ও শিম 60 টাকা, বেগুন ও পটল বিক্রি হচ্ছে কেজি 50 থেকে 60 টাকায়। লাউ প্রতি পিস 60 টাকা, টমেটো ও গাজরের দাম এখনও শতকের ঘরে। কাঁচামরিচের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। শীতকালীন যে সবজিগুলো আছে সেগুলোর দাম এখন অনেক বেশি। ফুলকপি এটা 20 টাকা বা 30 টাকা কেজি থাকার কথা, সেখানে আমরা কিনতে হচ্ছে 60 টাকা বা 70 টাকা করে। কাঁচা সবজির সব থেকে দামগুলো গেছে সপ্তাহে, এই সপ্তাহে 20 টাকা কমছে। যেরকম যেগুলো আগে ছিল 80 টাকা, এই সপ্তাহে 60 থেকে 50 টাকা। সামনে দিয়ে আরো দাম কমবে নতুন নতুন সবজি আসা শুরু হইলে। ছোটটার মাছ দামটা কিছুটা সহনীয় পর্যায়ে আছে, কিন্তু ওইটার দাম অনেক বেশি, 2000-এর উপরে। মাছের দাম, সব জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি, যার কারণে আমরা কিনতে এসেও চলে যাচ্ছি, কেনার মতো আমাদের সেই সামর্থ্য নেই। ইলিশ মাছ এই আমরা সিজনের আগে বেচে এই মাছ 1800,
অন বেচতেছি 2000, কেজিতে 200 টাকা বাড়তি। মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরও বরগুনার বাজারে কাটেনি ইলিশের খরা। কেজিতে 300 থেকে 400 টাকা পর্যন্ত বেড়েছে ইলিশের দাম। বাজারে সামুদ্রিক মাছ না আসায় বরগুনায় বেড়েছে রূপালী ইলিশের দাম। সপ্তাহ ব্যবধানে বিষখালী ও পায়রা নদীর ইলিশের দাম বেড়েছে কেজিতে 300 থেকে 400 টাকা। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা গভীর সমুদ্রে মাছ শিকারে গেলেও সমুদ্র উত্তাল থাকায় ফিরে এসেছেন। ফলে ইলিশের সরবরাহে দেখা দিয়েছে ঘাটতি, তাতেই বাড়ছে দাম। বর্তমানে 300 থেকে 350 গ্রামের ইলিশ প্রতি কেজি 1100 টাকা, 700 থেকে 800 গ্রামের ইলিশ 2000 থেকে 2200 টাকা এবং 1 কেজি বা তার বেশি ওজনের ইলিশ 2500 থেকে 2800 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সব ধরনের মাছের দামও 40 থেকে 60 টাকা বেড়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি হামলায় গাজায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পরও 2 ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলও। স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় রেড ক্রসের কাছে 2টি মরদেহ হস্তান্তর করেছে হামাস। তবে তা ইসরায়েলি জিম্মির মরদেহ কিনা তা নিশ্চিত করতে মরদেহগুলো শনাক্ত করতে পাঠানো হবে। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস 28 ইসরায়েলি জিম্মির মধ্যে 15টি মরদেহ হস্তান্তর করেছে। ধ্বংসস্তূপের কারণে বাকি মরদেহ উদ্ধারের সময় লাগছে বলে জানিয়েছে হামাস। তবে ইসরায়েলের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ধীর প্রক্রিয়ায় মরদেহ হস্তান্তর করছে গোষ্ঠীটি। রাজকীয় সকল উপাধি ত্যাগের পর এবার রাজপুত্র পদবি হারানোর পাশাপাশি রাজভবন উইন্ডসর প্রাসাদের রয়্যাল লজ থেকেও বিতাড়িত হচ্ছেন ব্রিটিশ রাজপুত্র প্রিন্স অ্যান্ড্রু। প্রয়াত মার্কিন যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি নিয়ে তদন্তের পর এই সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাকিংহাম প্যালেস। বিবৃতিতে বলা হয়, প্রিন্স অ্যান্ড্রুকে তার বাসভবন উইন্ডসর ম্যানশন রয়্যাল লজের ইজারা ত্যাগ করার জন্য নোটিশ পাঠানো হয়েছে। আর রাজপুত্র পদবি ত্যাগের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটন উইন্ডসর হিসেবে পরিচিত হবেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার মুখে চলতি মাসেই ডিউক অফ ইয়র্ক সহ অন্যান্য রাজকীয় উপাধি ত্যাগ করেন অ্যান্ড্রু। প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর। পানির নিচে ডুবে আছে শহরের রাস্তাঘাট, ঘরবাড়ি ও যানবাহন। বেশ কয়েকটি সড়কে জমেছে হাঁটু সমান পানি। গেল বৃহস্পতিবার শহর জুড়ে তীব্র বাতাসের সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি। নিউ ইয়র্ক জরুরি ব্যবস্থাপনা জানিয়েছে, সেন্ট্রাল পার্কে 1.5 ইঞ্চির বেশি এবং লাগারদিয়া বিমানবন্দরে রেকর্ড প্রায় 2 ইঞ্চি পরিমাণ বৃষ্টি হয়েছে, যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। প্লাবিত এলাকায় বাসিন্দাদের সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার 31 অক্টোবর মধ্যরাত পর্যন্ত নিউ ইয়র্কের 5টি অঞ্চলে জারি করা হয়েছে উচ্চ বায়ু সতর্কতা। জলাবদ্ধতার সঙ্গে বাতাস ও বৃষ্টিতে বিপর্যস্ত শহরের বাসিন্দারা। খেলার খবর। সিরিজের শেষ ম্যাচে হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। প্রথম 2 ম্যাচেই ছিল ব্যাটারদের ব্যর্থতার গল্প। টপ অর্ডার থেকে মিডল অর্ডার সব জায়গায় ছিল একই চিত্র। শেষ ম্যাচে জয়ের জন্য তাই ব্যাটারদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ইনিংসে নজর থাকবে টিম বাংলাদেশের। সিরিজের প্রথম 2 ম্যাচেই আগেই ব্যাট করে বড় সংগ্রহ পেয়েছে ক্যারিবীয়রা। চট্টগ্রামে তাই আরও একবার হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা করা যেতেই পারে। অবশ্য সবশেষ ম্যাচে মুস্তাফিজ নাসুমদের বোলিংটাও ছিল কার্যকর। শেষ ম্যাচেও তাদের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। আর মান বাঁচানোর ম্যাচে টস ভাগ্যকেও পাশে পেতে চাইবেন লিটন দাস। ইতিহাস গড়ে নারী বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক ভারত। সেমিফাইনালের বিগ ম্যাচে নারী ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে অস্ট্রেলিয়াকে হারিয়েছে তারা। আগে ব্যাট করতে নেমে ফিবি লিচফিল্ডের সেঞ্চুরি এবং এলিস পেরির 50তে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে অস্ট্রেলিয়া। তবে 2 রান আউট এবং শ্রীচারিনীর ম্যাজিক্যাল স্পেলে ম্যাচে ফেরে ভারত। যদিও তাতে স্কোর আটকানো যায়নি। শেষ দিকে অ্যাশলে গার্ডনারের ঝোড়ো গতির এক 50তে 338 রানের বড় সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে শেফালি ভার্মার উইকেট হারালেও জেমিমা রদ্রিগেজ ছিলেন অবিচল। তৃতীয় উইকেটে অধিনায়ক হারমানপ্রীত কৌরের সঙ্গে গড়েন 167 রানের বড় জুটি। হারমানপ্রীত 89 রানে ফিরে গেলেও ভারতকে জয়ের কক্ষপথেই রেখেছিলেন জেমিমা। শেষ পর্যন্ত 127 রানের ম্যাচ জয়ী এক ইনিংস খেলেই স্বাগতিকদের নিয়ে যান বিশ্বকাপের ফাইনালে।
ফুটবলের খবর। নভেম্বরের ফিফা উইন্ডোতে একটি মাত্র আন্তর্জাতিক ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচটি হবে আগামী 14 নভেম্বর। দুই প্রীতি ম্যাচের প্রতি আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত কেবল অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচ খেলেই বছর শেষ করতে হবে লিওনেল মেসির আর্জেন্টিনাকে। আফ্রিকান এই দেশটির রাজধানী শহর লুয়ান্ডাতে হবে এই ম্যাচ। তবে খেলার সময়সূচি নির্ধারণ করতে পারেনি দেশটি। আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচের আগে পরে আর্জেন্টিনা তাদের প্রস্তুতি নেবে স্পেনের মাটিতে। ম্যাচ না থাকলেও 18 নভেম্বর পর্যন্ত স্পেনে নিজেদের ক্যাম্প চালিয়ে যাবে লিওনেল স্কলনির শিষ্যরা। যদিও এই ম্যাচের কেন্দ্র করে ক্যাম্পের জন্য স্কোয়াড ঘোষণা করেনি কোচ স্কালোনি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।